আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি দরজার কাছাকাছি আসতেই রেনু আমার হাত টেনে ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ তুমি? দেখো, তোমার অতীতে যা হয়েছিল সেটা হয়েছে, সেটাকে আর বদলানো যাবে না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে এখনো খুব বেশি ভালোবাসি। আমি তোমাকেই বিয়ে করতে চাই। বিশ্বাস করো, তোমাকে কোনো দিন তোমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করব না। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। রেনু বিশ্বাস করো, আমার খুবই খুশি হচ্ছে যে যেখানে আমার নিজের পরিবার আমাকে বোঝেনি, আমাকে ঘৃণা করে, সেখানে তুমি এত কিছুর পরও আমাকে ভালোবাসো। কারণ তুমি খুবই ভালো একটা মেয়ে। কিন্তু তুমি বিশ্বাস করো, তুমি যেটা চাচ্ছ সেটা কখনো সম্ভব না। তুমি আমার চেয়ে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। আমি তোমার যোগ্য নই। আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমি এখানে থাকলে তোমার খুবই কষ্ট হবে। পারলে আমাকে ক্ষমা করে দিও, আর নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করে সুখে থেকো। আমাকে ভুলে যেও। রেনু কাঁদতে কাঁদতে আমার হাতটা মুখের কাছে নিয়ে বলে, কিন্তু আমার যে তোমাকেই পছন্দ। তুমি ছাড়া আমি অন্য কাউকে কখনো ভাবতেই পারবো না। প্লিজ আমার সাথে এমনটা করো না। আমি রেনুর দিকে তাকাতে পারছি না, কারণ তার কান্না মিশ্রিত চেহারা দেখলে আমারও অনেক কষ্ট হয়। তখন আমি টান দিয়ে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে আসতে যাব, তখন রেনু দৌড়ে এসে আবার আমার পথ আটকালো। সে বলল, প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। তোমাকে আমায় বিয়ে করতে হবে না, কথা দিলাম। আমি তোমাকে আর কখনো ভালোবাসার কথাও বলবো না। আমরা শুধু বন্ধু হয়েই থাকবো। প্লিজ আমাকে তুমি এত বড় শাস্তি দিও না। রেনুর অবস্থা দেখে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি এখান থেকে গেলে রেনুর কষ্টটা আরও অনেক বেশি হবে। আমি ওর সামনে থাকলে সে নতুন করে জীবনটা শুরু করতে পারবে না, তাই আমাকে যেতেই হবে। তাই আমি রেনুকে পাশ কাটিয়ে বেরিয়ে পড়লাম। পিছনে আর ফিরে তাকানোর সাহস হচ্ছে না, কারণ চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। রেনুর সামনে আমি নিজেকে দুর্বল করতে চাই না, তাই আমি দ্রুত পায়ে হাঁটা লাগলাম। আমি শুনতে পাচ্ছি যে রেনু আমাকে ডাকছে আর জোরে জোরে কান্না করছে, কিন্তু আমি আর ফিরব না ওই বাড়িতে। কিছুক্ষণ পর এখন চারিদিক আঁধার হয়ে আসছে, লোকজনেরা ব্যস্ত নিজের ঘরে ফেরার জন্য। আমি রাস্তার ধার ধরে হাঁটছি, মোবাইলটা বন্ধ করে রেখেছি। রেনু অনেকগুলো ফোন করেছিল, কেটে দিতাম, কিন্তু মেয়েটা কেটে দেওয়ার পরও এক নাগাড়ে ফোন করে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ফোনটা বন্ধ করে দেই। এভাবে রাস্তায় অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে অনেকটাই সময় পার হয়ে যায়। এখন আমি ভাবছি এই শহর ছেড়েই চলে যাব, কিন্তু যাবোটা কোথায়? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। পেটে অনেক ক্ষুধা, রাতও অনেক হয়ে গেছে, তাই দোকানপাট সব বন্ধ। কয়টা বাজে সেটা দেখার জন্য ফোনটা অন করলাম। ফোনটা অন করেই আমি পুরা হতভম্ব হয়ে গেলাম। এতগুলো ফোন, সবগুলোই রেনুর নাম্বার থেকে এসেছিল, আর শেষের দিকে কয়েকটা আঙ্কেলের নাম্বার থেকে। রেনু ফোন থেকে অনেকগুলো এসএমএসও এসেছে, সবগুলোতে একই কথা, আশিক প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি প্লিজ ফিরে এসো। তুমি যদি এখনই না আসো আমাকে আর কোনো দিনও দেখতে পারবে না। এই মেসেজটা পড়ে আমার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মেয়েটা সত্যি খারাপ কিছু করে বসেনি তো? তখনই আমার মোবাইলে আঙ্কেলের ফোন আসলো। আমি সাথে সাথে ফোনটা রিসিভ করে বলতে লাগলাম, আঙ্কেল, রেনু ঠিক আছে তো? ও আবার খারাপ কিছু করে বসেনি তো? ওপাশ থেকে আঙ্কেল বলল, বাবা তুমি জলদি সদর হাসপাতালে চলে আসো। রেনু সুইসাইড করার চেষ্টা করছিল, আমি ওকে এখন হাসপাতালে নিয়ে এসেছি। তুমি জলদি এখানে চলে এসো। কথাটা শুনে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যখন হাসপাতালে পৌঁছাই তখনই দেখতে পেলাম আন্টি বসে বসে কান্না করছেন, আর আঙ্কেল তাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছেন। আমি ওদের সামনে যেতেই আন্টি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, এখানে কেন এসেছিস?
আমার মেয়েটা মরেছে কিনা সেটা দেখার জন্য? আন্টির কথায় কিছু মনে করিনি, কারণ তিনি একজন মা। মায়ের সামনে যদি সন্তানের কোনো ক্ষতি হয়, সেটা মায়েরা মেনে নিতে পারেন না। আঙ্কেলের কাছে গিয়ে বললাম, রেনু এখন কোথায়, কেমন আছে ও? ডাক্তার, ভেতরে ও চিৎকার করছে। তিনি কথাটা বলতে বলতেই ডাক্তার বেরিয়ে এলেন। বললেন, রোগীর অনেকটা রক্ত বেরিয়ে গেছে, জলদি রক্তের ব্যবস্থা করেন। এখন আমি ও পজিটিভ রক্ত কোথায় পাবো? এই রক্ত তো খুব সহজে পাওয়া যায় না। ডাক্তার, আমি রক্ত দেব, আমার রক্ত ও পজিটিভ। তাহলে জলদি আসুন। একটা নার্স আমাকে নিয়ে যায়। আমি গিয়ে দেখি রেনু অজ্ঞান হয়ে আছে, মুখটা অনেক মলিন হয়ে গেছে। আমি রেনুর দিকেই তাকিয়ে আছি। আমি ভাবতে লাগলাম, রেনুর কি দোষ? আমি ওকে কেন এত কষ্ট দিচ্ছি? ও তো শুধু আমাকে ভালোই বেসেছিল, তার বিনিময়ে মেয়েটাকে শুধু আমি কষ্টই দিলাম। রেনুর জন্যই আমি আজকে বেঁচে আছি, ওর জন্যই তো আমি একটা অবহেলা মুক্ত জীবন পেয়েছি। তাহলে আমি কেন ওকে কষ্ট দিচ্ছি? এগুলো ভাবতে ভাবতে আমার চোখ দুটো জলে ভরে উঠল। রক্ত নেওয়া শেষ হলে আমি বাইরে চলে আসি। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আমরা সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তখন আমি বললাম, আমরা কি এখন রেনুর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, তা পারেন, তবে একজন একজন করে। আমি যাব আমার মেয়ের সাথে দেখা করতে। কিন্তু আঙ্কেল আন্টিকে থামিয়ে দিয়ে বললেন, আশিক, তুমি যাও আগে, এতে রেনুরই ভালো হবে। তো আমি সাথে সাথে কেবিনের ভেতরে ঢুকলাম। ঢুকতেই দেখি রেনু চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি গিয়ে তার পাশেই বসলাম। আমি তার পাশে বসতেই রেনু চোখ খুলে ফেলে, আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আমি বললাম, কি হলো, কথা বলবে না আমার সাথে? দেখো, আমি কিন্তু এখানে শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য এসেছি। থাক, কথা বলতে হবে না, শুধু এটাই বলো, শুধু শুধু বোকার মতো মরতে গেলে কেন? অবশ্য তোমার মতো মেয়েরা বোকাই হয়। আরে, যে ছেলেটা তোমার ভালোবাসাকে বুঝতেই পারেনি, তার জন্য মরতে গেছিলে, একবার তোমার বাবা মায়ের কথা ভাবলে না? তুমি তো তাদের একমাত্র মেয়ে, তুমি চলে গেলে তাদের কি হবে? স্বার্থপর মেয়ে একটা। রেনু কিছুই বলছে না, অন্যদিকে ফিরেই কাঁদছে। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি যখন কথাই বলবে না, তাহলে ঠিক আছে, আমিও গেলাম। এরপর আমি উঠে দাঁড়াতেই রেনু আমার হাত ধরে বলে, প্লিজ আবার চলে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আবার। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। রেনু হাসি মাখা মুখ নিয়ে বলল, তোমার যে কোনো শর্তেই আমি রাজি। বলো, তোমার কি কি শর্ত? আমার শর্ত হলো, তোমাকে আগে তোমার পড়ালেখা শেষ করতে হবে। অবশ্য তুমি তো অনার্স লাস্ট ইয়ারেই পড়ো, আর 4 মাস পরেই তোমার পরীক্ষা। তাই সব কিছু ভুলে লেখাপড়ায় মন দিতে হবে, আর ভালোও করতে হবে। তাছাড়া আমার কিছু সময় প্রয়োজন। তোমাকে বিয়ে করতে হলে আমার আখির থেকে ডিভোর্সটা নিতে হবে। এসব কিছুর জন্য আমার সময় লাগবে। আমি রাজি, কিন্তু আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই থাকতে হবে। তোমাকে আমার সাথে সময় কাটাতে হবে। ঠিক আছে, তাই হবে। 2 দিন পর রেনু হাসপাতাল থেকে ছাড়া পায়। সব কিছু আবার আগের মতো হয়ে গেল। রেনু পড়াশোনায় মন দিল, আর আমি আমার অফিসের কাজে। কারণ এখন আমাকে অফিসের সব গুরুত্বপূর্ণ কাজগুলোই সামলাতে হয়। এইভাবেই সময়গুলো কাটতে লাগলো। একদিন আমাদের অফিসের জন্য একটা সিনিয়র পোস্টে লোকের প্রয়োজন পড়ল। তো আমি বিজ্ঞাপন দিয়ে দিলাম, ইন্টারভিউয়ার হিসেবে থাকবো আমি আর 2 জন অফিস কর্মী। এরপর নির্ধারিত দিনে ইন্টারভিউ নিতে শুরু করলাম। একটা পোস্টের জন্য 10 জনের মধ্যে থেকে 1 জনকেই বাছাই করতে হবে। ইন্টারভিউ নেওয়া শুরু হলো। 9 জনের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু কাউকেই উপযুক্ত বলে মনে হয়নি। 10 নম্বর প্রার্থী ছিল একজন মেয়ে। আমি আসলে খুবই বিরক্ত হয়ে গেছি। ওই মেয়ের কাগজপত্র কিছুই পড়লাম না। আমি নিচের দিকে তাকিয়ে মাথা ঠান্ডা করার জন্য চেষ্টা করছি। তখন ওই মেয়েটির প্রবেশ। আমি না তাকিয়েই বসতে বললাম। তখন আমার সহযোগী বলল আমি যেন আগে প্রশ্ন শুরু করি। তখন আমি মেয়েটির দিকে
মুখ তুলে তাকাতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি সিট থেকে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটিও আমাকে দেখে সমান অবাক। মেয়েটিও আসন ছেড়ে দাঁড়িয়ে গেল। আমাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে আমার সহকারী বলে উঠলেন, মিস্টার আশিক, কোনো সমস্যা? আমি মেয়েটির দিকেই তাকিয়ে আছি। মেয়েটির চোখের কোণে জল স্পষ্ট, কিন্তু আমি এখন অনেকটাই শক্ত হয়ে গেছি। তাই আমি সামলে নিয়ে আমার সহকারীর মুখের দিকে তাকিয়ে দেখি ভদ্রলোক হাঁ করে তাকিয়ে আছেন আমার দিকে। তখন উনি আবারও বললেন, কোনো সমস্যা? এবার আমি বুঝতে পারলাম যে আমি দাঁড়িয়ে পড়েছি। একজন ইন্টারভিউয়ারের এমন আচরণে আশ্চর্য হওয়ারই কথা। আমি তখন বসে পড়লাম। এরপর মেয়েটিকে বসতে বললাম। মেয়েটি হয়তো আমার এমন অচেনা আচরণে একটু কষ্টই পেয়েছে। তার গাল বেয়ে এক ফোঁটা জল টপ করে পড়ে গেল। তখন আমি একটু চড়া কণ্ঠেই বললাম, কি হলো, বসছেন না কেন? তখন মেয়েটি ধপ করে বসে পড়ল। আমিও প্রশ্ন করে চললাম। মেয়েটিও একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে। আমার দিকে এক দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে আছে। আমার প্রশ্ন করা শেষ হলে অন্যরা শুরু করলেন। মেয়েটি এবারও সব প্রশ্নের উত্তর দিল। এরপর আমরা মেয়েটিকে বললাম, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমরা 5 মিনিট পর ফলাফল জানিয়ে দেব। তখনও মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে, আমাকে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু আমি তার দিকে তাকাইনি। মেয়েটি বাইরে চলে যায়। তখন আমার এক সহকারী বলল, এই মেয়েটা আমাদের এই পোস্টের জন্য একেবারে উপযুক্ত। কি বলেন আপনারা? ঠিক আছে, মেয়েটাকে আমার কেবিনে পাঠিয়ে দিন, ওখানে সব কিছু নিয়ে আলোচনা করব। এরপর আমি কেবিনে চলে আসি। মাথাটা একেবারে ঝিম ধরে গেছে। চেয়ারে বসে ভাবতে লাগলাম, আপু আপু এখানে কি করছে? ও কাজ কেন খুঁজছে? আর যদি ওর কাজ করার ইচ্ছাই থাকে তাহলে আমাদের অফিসেই তো জয়েন করতে পারতো। এখানে এত দূরে অন্য শহরে আসার মানেটা কি? আর ওকে এতটা মনমরা লাগছে কেন? চেহারাটাও কেমন যেন ভেঙে গেছে। তখনই আদিবা আপু আমার কেবিনের সামনে আসে, বলল, আসতে পারি? হ্যাঁ আসুন। আমি চেয়ারে বসে আছি। আপু ভিতরে আসার পর দেখলাম তার চোখ লাল হয়ে আছে, মনে হয় কেঁদেছে এতক্ষণ। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বলছি না দেখে আপুই বলল, ভাইয়া, তুই বেঁচে আছিস? আমার বুকের কোনো একটা জায়গা যেন লাফিয়ে উঠল। অনেক দিন পর আপুর মুখে ভাইয়া ডাকটা শুনলাম। আমি আর নিজেকে সামলাতে পারছি না, কিন্তু এখন আমায় কাঁদলে চলবে না। আমি উঠে দাঁড়িয়ে কঠোর কণ্ঠে বললাম, আমি মরে গেলে হয়তো ভালো হতো, তাহলে আমার মতো অমানুষের চেহারাটা আপনাকে আজ দেখতে হতো না। তখন দেখলাম আপু ডুকরে কেঁদে উঠল, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ওর কান্না দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। তারপরে বললাম, আরে আপনি এভাবে কাঁদছেন কেন? তখনই আপু দৌড়ে এসে আমার গলা জড়িয়ে কান্না জুড়ে দিল আর বলতে লাগলো, ভাইয়া, তুই আমাকে ক্ষমা করে দে। এমনি তোর প্রতি আমরা যে অন্যায় করেছিলাম তার ফল 3 মাস ধরে ভোগ করছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। তোকে আমরা বিনা কারণে কষ্ট দিয়েছিলাম, তোকে কথা বলার কোনো সুযোগই দেইনি। তুই জানিস না ভাইয়া, তুই চলে আসার পর আমাদের জীবনে অনেক বড় একটা কাল নেমে এসেছে। তখন তোর কথা খুব মনে পড়েছিল, কিন্তু আমরা জানতাম তুই অ্যাক্সিডেন্টে মারা গেছিস। আমার খুব কষ্ট হতো যখন মনে পড়তো তোর সাথে কত খারাপ ব্যবহার করেছিলাম। আপুর কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি। কি বলছে এসব আপু? তখন আমি আপুকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিলাম আর বললাম, আপু কান্না বন্ধ করো আর আমাকে খুলে বলো কি হয়েছে। এবার ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা খুব শুকনা লাগছে, মনে হচ্ছে সকাল থেকে কিছুই খাইনি। আমি জিজ্ঞেস করলাম, তোর কি ক্ষুধা লেগেছে? সকালে কিছু খেয়েছিস? আপু মাথা নিচু করে ফুপাচ্ছে। বুঝতে পারলাম ও কিছুই খায়নি। আমি তখন আবুল কাকাকে ডেকে বললাম ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসতে। তিনি হলেন অফিসের পিয়ন, বয়স 40+, তাই কাকা বলেই ডাকি। কাকা খাবার দিয়ে চলে যায়। আপু এখনও কেঁদেই যাচ্ছে। আমি বললাম, আপু খেয়ে নে, তারপর সব কিছু শুনবো। আমারও তোর সাথে অনেক কথা আছে। কিন্তু আপু খাচ্ছে না। তখনই আমার মনে পড়ে ছোটবেলা থেকেই আপুর মন খারাপ থাকলে নিজে নিজে কখনো খাবার খেত না, আমাকে জোর করে খাইয়ে দিতে হতো। এরপর আমি ওকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলাম।
এবার দেখি আরও জোর দিয়ে কান্না করতে লাগলো। আমি আপুকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম, তখনই কারো কান্নার আওয়াজ পেলাম। কি ব্যাপার, আপুর কান্না তো বন্ধ হয়ে গেছে, তাহলে কাঁদছেটা কে? কান্নার আওয়াজের দিকে লক্ষ্য করে দরজার দিকে তাকাতেই দেখি রেনু দরজায় দাঁড়িয়ে কান্না জুড়ে দিয়েছে। রেনু আবার কখন এলো? আরও কাঁদছেই বা কেন? আমি কিছু বলার বা বোঝার আগেই রেনু ঝড়ের বেগে আমার কাছে এসে কলার ধরে দাঁড় করিয়ে দেয় আর বলতে লাগলো, তোর কথা মতো আমি সারাদিন লেখাপড়া নিয়ে পড়ে থাকি, তোকে আগের মতো জ্বালাতনও করি না। তোর জন্য আমি এত কিছু করছি, আর তুই লুচ্চা বেটা আমাকে ঠকিয়ে অফিসের একটা মেয়ের সাথে প্রেম করতেছস। কি বলছো এসব? মাথা ঠিক আছে? কিন্তু রেনু আমার কোনো কথাই শুনছে না। এরপর বলতে লাগলো, তাও আবার কি প্রেম? আমাকে আজ পর্যন্ত একদানা ভাতও নিজের হাতে খাইয়ে দেওনি, আর এই মেয়েকে? কথা শেষ না করেই আমাকে ছেড়ে দিয়ে আপুর দিকে এগিয়ে গেল। আপুর হাত ধরে টানাটানি শুরু করে দিছে আর বলতে লাগলো, এই হারামজাদি, বেরো এখান থেকে। আর কোনোদিন যেন তোকে আশিকের আশেপাশেও না দেখি, তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে। বেরো বলছি। তখন আমি গিয়ে রেনুর থেকে আপুকে ছাড়ালাম। আপু একেবারে হা হয়ে গেছে, বুঝতে চেষ্টা করছে যে এখানে কি হচ্ছে। তখন রেনু বলল, তুই এই মেয়েটাকে আবার ধরেছিস কেন? কতদিন ধরে চলছে তোদের এইসব? রেনু আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না, আবল তাবল কথা বলেই যাচ্ছে। তখন আমি বাধ্য হয়ে ঠাস করে মেরেই দিলাম। এবার গিয়ে চুপ করেছে আর কান্না করতে করতে বলল, তুমি এই মেয়েটার জন্য আমাকে মারলে? চুপ, একদম চুপ। এখন চুপ করে চেয়ারটাতে বসো আর ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। রেনু চুপ হয়ে গিয়ে ধপাস করে পাশের চেয়ারটাতে বসে পড়ল আর কান্না করতে লাগলো। তখন আমি বললাম, আরে পাগল মেয়ে, কাঁদছো কেন? তুমি জানো এই মেয়েটাকে? আরে এটা আমার যমজ বোন আদিবা। এবার রেনু দাঁড়িয়ে পড়ল আর চোখ দুটি বড় বড় করে বলল, কি? এটা তোমার আপু? এরপর আপুর কাছে গিয়ে বলল, সরি সরি আপু, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি কিছু মনে করি নাই। সরি, আমাকে ক্ষমা করে দাও। তারপর একটা হাসি দিয়ে বলল, এই দেখো, আমি তোমার জন্য চিংড়ি পোলাও করে এনেছি। এরপর তিনজন একসাথে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। এরপর আমি আপুকে বললাম, এবার বলো আমি আসার পর কি কি হয়েছিল। আপু বলা শুরু করলো, আমি আর আখি তোকে বাইরে বাহির করে দিয়ে হাসপাতালে ঢুকলাম, তারপর আখির কাজটা শেষ করলাম। কি? আকি সত্যি কাজটা করতে পারলো? হ্যাঁ ভাইয়া, আমি আসলে সরি, আমিও আখির সাথে ছিলাম, আমাকে ক্ষমা করে দিস। আমরা হাসপাতালের বাইরে এসে জানতে পারি তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কেউ একজন তোকে হাসপাতালে নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম তোকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না। তারপর আমি আর আখি বাড়ি ফিরে বাবাকে সবটা বলি। বাবা খুবই কষ্ট পেয়েছিল কথাটা শুনে, আর আমাদের উপর ভীষণ রেগে যায় বাবা, আমাকে চড় মেরে বসে। তারপর বলল, তোদের কারণে আমার ছেলের আজকে এই অবস্থা হয়েছে। আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তোদের কাউকে আমি ছেড়ে দেব না। এরপর বাবা তোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তিনি নাকি সকল হাসপাতালে তোকে খুঁজেছে, কিন্তু তোকে পায়নি। তারপর বাবা বাড়িতে এসে রেগে গিয়ে আখিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে বাবা আর মায়ের সাথে কোনো কথা বলতো না, সারাদিন ঘরেই বসে থাকতো, অফিসও যেত না। আমি আর মা বাবার কাছে অনেকবার ক্ষমা চাই, কিন্তু বাবা আমাদের সাথে কোনো কথাই বলতেন না, ঠিকমতো খাবারও খেতেন না, অফিসেও যেতেন না। তখন আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা তোকে কতটা অবহেলার কারণে তুই কতটা কষ্ট পেয়েছিলি, কিন্তু তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগই ছিল না। কিছুদিন পর বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, বাবাকে হাসপাতালে ভর্তি করি। এরপর একদিন তোর দুলাভাই বাবাকে দিয়ে সাইন করিয়ে নিজের নামে সব কিছু লিখিয়ে নেয়। আমরা ওকে যতটা ভালো মনে করেছিলাম সে ছিল তার উল্টো, আমাদের সামনে এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল। এরপর একদিন ওই বিশ্বাসঘাতকটা বাড়িতে একটা মেয়েকে নিয়ে আসে আর বলে যে ওটা নাকি তার জিএফ। আমাকে নাকি সে শুধু টাকার জন্য বিয়ে করেছিল। আমাদের উপর সে নানাভাবে অত্যাচার করত, আর বাবার চিকিৎসার টাকাও দিত না। আমার কাছে সে ডিভোর্স চায়, কিন্তু আমি মানা করে দেই। তারপর আমি বুঝতে পারলাম সে আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে। তাই বাবা মাকে নিয়ে আমি পালিয়ে এই শহরে চলে আসি, আর আমার এক বন্ধু সাহায্যে
একটা কামরার ফ্ল্যাটে বাবা মাকে নিয়ে উঠি। আমি টিউশনি করে সংসার চালাতে লাগলাম। কিন্তু কিছুদিন আগে বাবার শরীর আবার বেশি খারাপ হয়ে যায়। বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল, তাই আমি চাকরি খোঁজা শুরু করি। কিন্তু সব কিছুতেই টাকা চাই, নয়তো শরীর। অনেক জায়গায় ঘোরার পর আজকে তোকে পেয়ে গেলাম। কথাগুলো বলে আপু কাঁদতে লাগলো। আমার চোখ দিয়েও বৃষ্টি পড়ছে, রেনুর চোখেও জল। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।